ছাত্রছাত্রীরা, আমি এবার মানুষের জনন এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করছি। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব শুক্রাশয়ের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, অর্থাৎ আণুবীক্ষণিক গঠন বা কলাস্থানিক গঠন শুক্রাশয়, এটাই আলোচনা করব। তো শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বা আণুবীক্ষণিক গঠন, এটা যখন প্রশ্নে থাকে, খুব ইম্পর্ট্যান্ট এটা, এই বিষয়টি, কারণ এটা প্রায়শই পরীক্ষায় আসে। তো আমাদের সেখানে চিত্রসহ শুক্রাশয়ের কলাস্থানিক বা আণুবীক্ষণিক গঠন বর্ণনা করো, এই প্রশ্ন থাকে। সেক্ষেত্রে যে ছবিটা আমাদের আঁকতে হয় সেটা তোমাদের বলি যে শুক্রাশয়ের যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে পরে আমরা কি দেখতে পাবো সেটা তোমাদের আগের দিন দেখিয়েছি। প্রস্থচ্ছেদ বা লম্বচ্ছেদ যদি করি তাহলে আমরা ভেতরটা কেমন হয় সেটাও গত পর্বে আলোচনা করেছিলাম। মনে করে দেখো যে শুক্রাশয়ের বাইরে তিনটে আবরক স্তর রয়েছে। একেবারে বাইরে ছিল টিউনিকা ভ্যাজাইনালিস, তারপরে ছিল টিউনিকা অ্যালবুজিনিয়া এবং ভেতরের স্তর ছিল টিউনিকা ভ্যাসকুলোসা। টিউনিকা ভ্যাজাইনালিস এই যে স্তরটি, এটি সাধারণত তন্তুযুক্ত স্তর বাইরের। তারপরে সবচেয়ে চওড়া যে আবরণ স্তর সেটা টিউনিকা অ্যালবুজিনিয়া। এই স্তরে বিভিন্ন কোলাজেন তন্তু রয়েছে বা ফাইবার রয়েছে এই অঞ্চলটায়, এবং এই অঞ্চলটি শুক্রাশয়ের ভেতরের দিকে কিছু ট্র্যাবিকিউলি বা ভাগ করে ভেতরের দিকে বর্ধিত হয়ে ভাগ করে, এবং তার ফলে 200 থেকে 300টা লোবিউল তৈরি হয়। এটাও আমরা গত পর্বে আলোচনা করেছি। আর ভেতরের যে একেবারে স্তর টিউনিকা ভ্যাসকুলোসা, এটা খুবই পাতলা স্তর এবং এতে মূলত ব্লাড ভেসেলগুলো থাকে, রক্তজালক এগুলোই বেশি থাকে এবং পাতলা স্তর। এই যে লোবিউল তৈরি হয় 200 থেকে 300 লোবিউল, সেই লোবিউলগুলির মধ্যে কি থাকে না, থাকে ধাত্র। আর সেই ধাত্রের মধ্যে 1 থেকে 3টি শুক্রাণু উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউলস, সংক্ষেপে আমরা এসটি এটা বলতে পারি। সেমিনিফেরাস টিউবিউলস বা শুক্র উৎপাদক নালিকা প্রত্যেকটা লোবিউলসের মধ্যে বা ওই প্রকোষ্ঠের মধ্যে থাকে। তাহলে ধাত্রের মধ্যে অবস্থান করছে সেমিনিফেরাস টিউবিউলস প্রত্যেকটা লোবিউলের মধ্যে। এবার আমরা যদি সেই সেমিনিফেরাস টিউবিউল সহ ওই লোবিউলের মধ্যে লোবিউল যদি প্রস্থচ্ছেদ করে দিই, তাহলে লোবিউলের মধ্যে যে ধাত্র তার মধ্যে সেমিনিফেরাস টিউবিউলগুলোর কাটা অংশ দেখতে পাবো। যদি সেমিনিফেরাস টিউবিউল যেহেতু সুতোর মতো, তাহলে সেটা একটা যদি কাটা হয় তাহলে সুতোর কাটা মুখগুলো গোল দেখায়, সুতো বা সেমিনিফেরাস টিউবিউল যেগুলোকে আমরা বলছি। তাহলে সেমিনিফেরাস টিউবিউলের এই হলো কাটা মুখ। যদি আমরা একটা আংশিক চিত্র এঁকেছি, এগুলো ধাত্র, তাহলে ধাত্রের লোবিউলসের মধ্যে রয়েছে যে ধাত্র বা স্ট্রোমা, সেই ধাত্রের মধ্যে এগুলো হলো সব সেমিনিফেরাস টিউবিউলসের কাটা মুখ। এবং কাটা মুখ যেহেতু প্রস্থচ্ছেদ করা হচ্ছে, তাহলে কাটা মুখ দেখতে পাচ্ছি। সেই কাটা মুখগুলো সেমিনিফেরাস টিউবিউলস, এই এসটিস লিখে রেখেছি, মানে সেমিনিফেরাস টিউবিউলস। এই কাটা মুখগুলো দিয়ে আমরা ভেতরে কি কি দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এখানে টিউবিউলসগুলোর কথাও অবশ্যই উল্লেখ করবে। এই যে সেমিনিফেরাস টিউবিউলস, এর গঠনটা আমি ডিটেল আলোচনা করবোই এক্ষুনি। তার আগে বলে নিই যে সেমিনিফেরাস টিউবিউলসগুলো গত পর্বে বলছিলাম লোবিউলস থেকে যখন ওই প্রকোষ্ঠ থেকে যখন বাইরে বেরোয় সেগুলো স্ট্রেট টিউবিউলস বা রিজু নালিকা সৃষ্টি করে। তারপর সেই স্ট্রেট টিউবিউলসগুলো পরস্পর যুক্ত হয়ে গঠন করে রেটিটেস্টিস বা জালক শুক্রাশয়, রেটিটেস্টিস। তারপর রেটিটেস্টিস থেকে উপরের দিকে উঠে যায় ভাষা ইফারেন্সিয়া বা বহির্বাহী নালিকা, ভাষা ইফারেন্সিয়া তৈরি হয়। আর সেই অনেকগুলো ভাষা ইফারেন্সিয়া যুক্ত হয়ে যে কুণ্ডলীকৃত নালিকা গঠন করে তাকে বলা হয় এপিডিডাইমিস। এগুলো তোমরা জানো, এই এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্স বা শুক্রনালীর উৎপত্তি হয়। তাহলে এই টিউবিউলসের কথাটাও তোমাদের এই কোয়েশ্চেনে উল্লেখ করতে হবে, যে নালিকাগুলোর কথা বললাম, অর্থাৎ স্ট্রেট টিউবিউল, রেটিটেস্টিস, ভাষা ইফারেন্সিয়া, এই 3টে জিনিস তোমাদের উল্লেখ করতে হবে। এবার আমরা মেইন জায়গাতে আসছি, সেটা হলো যে এই সেমিনিফেরাস টিউবিউল। আমরা ধাত্রের মধ্যে, তার আগে বলে নিই যে এই ধাত্রের মধ্যে স্ট্রোমা, এই স্ট্রোমা তন্তুময় স্ট্রোমা, এর মধ্যে
গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে যেগুলো হচ্ছে যে সেমিনিফেরাস টিবিউল দেখতে পাবো, এগুলো এই যেগুলো সেমিনিফেরাস টিবিউলস। আর কিছু দেখতে পাবো বহুতলাকার কোষপুঞ্জ, যেগুলোকে আমরা বলছি 4 নম্বর দিয়ে রেখেছি। দেখো 4 নম্বর লেডিক সেল বা লেডিগের কোষ, বা এটাকে ইন্টারস্টিসিয়াল সেলস অফ লেডিক এটাও বলা হয়। বিজ্ঞানী লেডিগের নামানুসারে এটার নামকরণ করা হয়েছে। জার্মান বিজ্ঞানী ফ্রেডেরিক লেডিগ তার নামানুসারে এটার নামকরণ করা হয়েছে। ফ্রান্স লেডিগের নামে এটা নামকরণ করা হয়েছে, জার্মান বিজ্ঞানী। যাই হোক, এই লেডিগের সেলের খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেটা হলো যে এখান থেকে এরা লেডিক সেল থেকে কতগুলো হরমোন ক্ষরণে এরা, মানে এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, লেডিক সেল অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, এবং এখান থেকে লিউটিনাইজিং হরমোন, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এইগুলো উৎপাদনে এদের ইনফ্লুয়েন্সের ফলে, এদের প্রভাবে এখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। তোমরা আগেও যে বলেছো যে টেস্টোস্টেরন হরমোন সেটা ইন্টারস্টিসিয়াল সেলস অফ লেডিক বা লেডিকের আন্তঃকোষ থেকে উৎপন্ন হয়, এবং এখানে এই প্রভাবে সাহায্য করে লিউটিনাইজিং হরমোন এবং ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এখান থেকে এগুলোর প্রভাবে এখান থেকে উৎপন্ন হয়। তাহলে আমরা লেডিকের যে ইন্টারস্টিসিয়াল সেল তার কাজের কথা আমরা বললাম। এবার এটা হলো ধাত্রের মধ্যে অবস্থিত। এবার এই যে সেমিনিফেরাস টিউবিউল এর কথাতে আসি। সেমিনিফেরাস টিউবিউলসের প্রাচীর, এই যে লাইনিং বা প্রাচীরটা, আমরা মনে রাখবে যে পুরো কম ছবি আঁকার দরকার নেই, এটা কিন্তু আংশিক একটা সেমিনিফেরাস টিউবিউলের আংশিক ছবি এঁকেছি। পরীক্ষায় এইভাবেই আঁকবে, আর বাকি এরকম দেখাবে, এগুলোর মধ্যে আঁকার দরকার নেই, এটা মানে ধরে নেওয়া হচ্ছে এইরকমই। তো এই বাইরে যে লাইনিং, এটাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। এই যে বাইরের যে আবরণী স্তর, এই যে আবরণটা দেখতে পাচ্ছি, এটা জার্মিনাল এপিথেলিয়াম বা জনন আবরণী কলা। এই জার্মিনাল এপিথেলিয়াম, এবং যেহেতু এপিথেলিয়াম আবরণী কলা, সুতরাং তার ভিত্তি পর্দা তো রয়েছে, তাহলে ভিত্তি পর্দার উপরে এটা হচ্ছে আবরণী কলা, জার্মিনাল এপিথেলিয়াম। এখানে দু ধরনের কোষ আমরা দেখতে পাই। নাম্বার 1 হচ্ছে স্পারমাটোজেনিক সেল। এই যে সেলগুলো 1 দেখো দেয়া আছে, স্পারমাটোজেনিক সেল, এগুলো স্পারমাটোজেনিক সেল, অর্থাৎ শুক্রাণু উৎপাদক কোষ, এগুলো স্পারমাটোজেনিক সেল। আর 2 নম্বর হলো সার্টোলির সেল। এই যে দেখো 2 নম্বর সার্টোলির সেল। এখানে ইতালির বিজ্ঞানী এনরিকো সার্টোলি তার নামে নামকরণ করা হয়েছে সার্টোলি সেল। এই যে সেলগুলো দেখো অনেকটা পিরামিড আকৃতির সেল, বড় বড়। তাহলে কিছু সেল হচ্ছে স্পারমাটোজেনিক সেল, এই যে ছোট ছোট, এবং তার মধ্যে একই স্তরে অবস্থান করছে কিছু পিরামিড আকার বৃহদাকার কোষ, যার ভূমি অংশটা আছে বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দার সঙ্গে রয়েছে, আর শীর্ষ অংশটা ভেতরের দিকে সেমিনিফেরাস টিউবিউলের ভেতরের দিকে রয়েছে। এই সার্টোলি সেল, একে সাস্টেন্টিকিউলার সেলও বলা হয় বা সাপোর্টিং সেলও বলা হয়। কেন সাপোর্টিং সেল বলা হয় না, এটা পুষ্টি যোগায়। প্রধান কাজ হচ্ছে যে অপরিণত শুক্রাণু, যেগুলো স্পারমাটিড, এগুলো যুক্ত হয় এর সঙ্গে, এই সার্টোলি সেলের সঙ্গে, এবং পুষ্টি লাভ করে পরিণত শুক্রাণুতে পরিণত হয়। তাহলে অপরিণত শুক্রাণুকে পুষ্টি দিয়ে পরিণত শুক্রাণুতে পরিণত হতে সাহায্য করে সার্টোলির সেল। সেই জন্য এটা এই নারিশমেন্টটা যোগায় বলে একে সাপোর্টিং সেলও বলা হয়। এছাড়াও এখান থেকে ইনহিবিন নামক একটি হরমোন ক্ষরিত হয়, যে ইনহিবিন মানে ইনহিবিট করে, বাধা দেয়। এটা এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই ক্ষরণে বাধা দেয় ইনহিবিন হরমোন। আচ্ছা, তাহলে আমরা সার্টোলি সেলের কথা জানলাম। এবার এই যে স্পারমাটোজেনিক সেলগুলো, এগুলো মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে প্রথম যে সেল লেয়ার তৈরি করে তাকে বলা হয় স্পারমাটোগোনিয়া। এটা ডিপ্লয়েড সেল, এই যে স্পারমাটোগোনিয়া লেয়ার। তাহলে স্পারমাটোজেনিক সেল বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে গঠন করে স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া আবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে তৈরি করে প্রাইমারি স্পারমাটোসাইট। 3B তে দেওয়া আছে দেখো, প্রাইমারি স্পারমাটোসাইট, এই যে এইগুলো। তাহলে সেকেন্ড লেয়ার হলো প্রাইমারি স্পারমাটোসাইট বা প্রাথমিক পরশুক্রাণু। প্রাইমারি স্পারমাটোসাইটের মধ্যে ফার্স্ট মিওটিক ডিভিশন হয়, প্রথম মিওটিক বিভাজন হয় প্রাইমারি স্পারমাটোসাইটে, এবং তৈরি হয়, দেখো 3C তে দেওয়া আছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট। তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইট হলো হ্যাপ্লয়েড সেল, যেহেতু সেকেন্ডারি স্পারমাটোসাইট, এটা মিওসিস ফার্স্ট মিওটিক ডিভিশনে উৎপন্ন হয়। তাহলে এই যে এই সেলগুলো থার্ড লেয়ার, এটা হলো সেকেন্ডারি স্পারমাটোসাইট বা গৌণ পরশুক্রাণু।
এর থেকে সেকেন্ড মিওটিক বিভাজন হয়। সেকেন্ড মিওটিক বিভাজন মানে জানো এটা তো মাইটোসিসের মতোই। তাহলে হ্যাপ্লয়েড স্পারমাটিড, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড স্পারমাটিড, এই যে তৈরি হয় হ্যাপ্লয়েড স্পারমাটিড গঠিত হয়। এটা হ্যাপ্লয়েড। এরপরে স্পারমাটোজোয়া, এগুলো তো পুষ্টি লাভ করে সার্টোলি সেলে এবং সেখান থেকে স্পারমাটোজোয়া বা পরিণত শুক্রাণু উৎপন্ন হয়। তাহলে আমরা এই যে 5টা লেয়ার, স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, এই দুটো ডিপ্লয়েড, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড এবং স্পারমাটোজোয়া বা পরিণত শুক্রাণু, এরা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এই হলো 5টা লেয়ার, এটা তোমাদের সিরিয়ালি মুখস্থ রাখতে হবে। তাহলে এই হলো আমরা যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার টেস্টিসের, সেটা নিয়ে বললাম। আর এইখানে আর একটা জিনিস আমি শুধু একটু উল্লেখ করব যে এই যে সার্টোলি সেল, এরা আরেকটা কাজ করে, এদের বলা হয় এরা হচ্ছে ব্লাড টেস্টিস একটা ব্যারিয়ার, বাধা তৈরি করে। এই যে শুক্রাণুগুলোর অ্যান্টিজেনিক প্রপার্টি রয়েছে, অ্যান্টিজেনিক ধর্ম রয়েছে। এই শুক্রাণু যদি ব্লাডে মিশে যায় তাহলে কিন্তু তার প্রভাবে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে রক্তে, এবং সেই অ্যান্টিবডির সঙ্গে শুক্রাণুর রিয়াকশন ঘটবে, ফলে শুক্রাণু কখনোই ব্লাডে আসতে পারে না। বা যেহেতু শুক্রাণু উৎপন্ন হয় তাহলে ব্লাড থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে সেটা কিন্তু ভেতরে চলে যেতে পারে, কি শুক্রাণুর সঙ্গে রিয়াকশন করতে পারে, অর্থাৎ একটা ব্যারিয়ার তৈরি হয়। অর্থাৎ শুক্রাণু কোনোভাবেই যেন রক্তে না মিশতে পারে বা রক্তের কোনো উপাদানে যেন শুক্রাণুর সঙ্গে যুক্ত না হতে পারে, এই যে ব্যারিয়ার, বাধা, সেটা কিন্তু সার্টোলিড সেল দেয়। তাহলে সেই জন্য সার্টোলিড সেলকে একটা ব্লাড টেস্টিস ব্যারিয়ার এটা তৈরি করে, এটাও একটা সার্টোলিড সেলের কাজের মধ্যে পড়ে। তাহলে আশা করি তোমরা মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ, যে মানুষের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা